আপনার কাছে কি মনে হয় যে এই 23,400 কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা আসলে 28 লাখ কোটি টাকা বলতেছি, এটা কি একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে? কারণ এত টাকা দুর্নীতি হইলে মানে নাসিরুদ্দিন হকের গল্প আছে না, এইটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই, আর যদি বিড়ালটা হয় তাহলে মাংসটা কই, মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি? মানে মানে আমি দেখা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাস্য কিনা এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে নাকি একটা বড় না। অবশ্যই শুনুন, একটা শ্বেতপত্র মানেই যে এটার প্রতিটা তথ্য একেবারেই একটা নিখাত এবং নিশ্চিত ভাবে হবে তেমন তো কথা না। তারা সময় হতে পেয়েছিলেন জাস্ট 2.5 মাস, তাই না? এর মধ্যে প্রতিটা খুঁটিয়ে দেখা সম্ভব না। খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু ধোপে টিকছে না, এটা হতে পারে। কিন্তু আমরা জানি যে একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দেশে হয়েছে এবং সেই টাকাগুলি মিশ্র দিয়ে বাইরে হয়েছে। দুর্নীতির টাকা ছোটখাটো কিছু ভোগে লাগে স্থানীয় ভাবে, কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না, কাজে তারা এটাকে পাচার করে দেবেন, এটাই স্বাভাবিক। এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসেবে এক একটা প্রজেক্ট। ধরুন আনুমানিক কমপক্ষে 5, কেউ কেউ বলেন $8 বিলিয়ন চুরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে, যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প। খুব কনজারভেটিভ এস্টিমেট যে $5 বিলিয়ন এখান থেকে চলে গেছে। আপনি হিসাব করুন তাহলে। এইভাবে কিন্তু যদি যেতে থাকে, আপনি যদি অন্যান্য প্রজেক্টগুলি দেখেন, প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ হয়। কিন্তু রূপপুর তো রাশিয়ার, মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি, মানে এটা আমি বলতে পারবো না। তবে হিসাবটা খুব সহজ। হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে ইয়াফিস ওসমান বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে। এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছেন। ইন্টারেস্টিং। আমরা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে গত মাসে আমরা দেখলাম যে বর্তমান সরকার একজন উপদেষ্টা, আমি নামই বলি, ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন। হেনস্থা মানে তাকে আওয়ামী লীগের যারা আছেন তাদের কেউ আমরা যতটুকু দেখেছি তার চেয়েও বেশিও নাকি ঘটেছে। যারা দায়ী, মানে আমরা এটার মধ্যে দেখতে পাই সুইজারল্যান্ডে কি আসলে আমাদের একজন অ্যাডভাইজারের কোনো প্রোটোকল নাই? মানে মানে জেনেভাতে তো মিশন আছে যেখান থেকে তিনি আসছিলেন, সেটার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? প্রোটোকলের জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা? দেখুন, প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি, আমি তো দীর্ঘদিন প্রোটোকলে কাজ করেছি। প্রোটোকল হলো কমন সেন্স এবং পরিস্থিতি সামাল দেওয়া উপস্থিত। আমি আসিফ নজরুলের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং এই জিনিসটা আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি লজ্জিত এবং দুঃখিত যে ঘটনাটা ঘটেছে। অবশ্যই এটা কোনো অবস্থাতেই ঘটা উচিত ছিল না। যেই একজন অফিসার এবং দায়িত্ব ছিল তাকে প্রোটোকল দেওয়া ওই মুহূর্তে, কারণ ওখানে আমি একটা কথা বলি, মানে সুইস নিয়ম অনুযায়ী শুধু আসলে ফুল টাইম সিকিউরিটি তারা দেয় শুধু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং ক্ষেত্র বিশেষে পররাষ্ট্রমন্ত্রী। অন্যদের ক্ষেত্রে তারা যদি তারা স্পেসিফিক পায়, মানে থ্রেট পায়, তখন তারা দেয়। এখন এই ঘটনাটা কিন্তু এই ধরনের ঘটনা প্রথম ঘটেছে। এখন আমরা সবাইকে অ্যালার্ট করেছি যে এই ধরনের ঘটনা যেন কোনো অবস্থাতেই ঘটতে না পারে, আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই জন্য বলছি যে এটা প্রথম ঘটেছে এবং সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি এবং লজ্জিত বোধ করছি যে এটা আসিফ নজরুল একজন বন্ধু মানুষ, তার ক্ষেত্রে এটা ঘটেছে এবং অত্যন্ত জ্যেষ্ঠ একজন উপদেষ্টা। যে অফিসার তার সাথে প্রোটোকলের জন্য নিয়োজিত ছিল সে নির্লিপ্ত ছিল বা চুপ ছিল, এটা গ্রহণযোগ্য না। তাকে আমরা নিয়ে এসেছি এবং আমি একটা এনকোয়ারি করেছি। এনকোয়ারিতে একজন উচ্চপদস্থ অফিসারকে পাঠানো হয়েছে এবং তাকে আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি, সে যাওয়ার আগে আসিফ নজরুলের সাথে কথা বলে গেছে। আমি বলেছি, আসিফ নজরুল সাহেবের সাথে তুমি কথা বলো, ওনার যা যা সন্দেহ আছে, যা কিছু অভিযোগ আছে সবগুলি তুমি শোনো। আমি তাকে এটা বলে দিয়েছি যে তুমি ওখানে যাচ্ছ, তুমি আমার কর্মকর্তা, এটা ঠিক, কিন্তু তুমি সম্পূর্ণ ভুলে যাবে ওখানে গিয়ে। এটা একজন অত্যন্ত ভালো এবং পরিষ্কার মানুষ। আমি তাকে বলছি, তুমি কিন্তু তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি সম্পূর্ণ নির্মোহভাবে তুমি এর দিকে তাকাবা এবং আমাকে রিপোর্ট দেবে। আমি সেই রিপোর্টের প্রতীক্ষা আছি। যদি দেখি যে আসলে আর কারো কোনো দোষ আছে, নিতান্তই একটা হঠাৎ করে ঘটনা নয়, যদি কেউ দায়ী হয়, অবশ্যই তাকে সেটা মূল্য দিতে হবে।